রাষ্ট্র নির্বাচনে ভোট গ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে শিক্ষার্থীদের ভিড়, অবাধ শান্তিপূর্ণ করতে ব্যাপক নিরাপত্তা। রাষ্ট্র নির্বাচনে ভিপিজিএস সহ ২৬ পদের ২৪টিতেই ছাত্র শিবির সমর্থিতদের জয়, এজিএস পদে জয় ছাত্রদল সমর্থিত প্রার্থী। জুলাই সনদ বাস্তবায়নে চতুর্থ গণভোট, জনগণের সামনে স্বৈরাচারের পথ বন্ধ করতে রাষ্ট্রীয় আইনে আসবে নতুন নিয়ম। ১১টি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, শিক্ষা প্রতিষ্ঠান ওয়েবসাইট থেকে জানা যাবে ফল। এবং ৩ দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের নতুন আলটিমেটাম, না মানলে দুপুর ১২টায় যমুনা অভিমুখে পদযাত্রা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইরশাদ জাহান মনি। এবারে বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। দীর্ঘ ৩৫ বছর পর ভোট দিতে এসে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল 7:30টায় রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় থেকে নির্বাচনী কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যালট বক্স কেন্দ্রে নিয়ে আসা শুরু হয়। নির্বাচন কমিশন জানিয়েছে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাচন কমিশনের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালন করছে। নির্বাচন শুরু হওয়ার পূর্ব মুহূর্তের যে কাজগুলি সেটি চলছে এখন। আমরা এখন ইতিমধ্যে প্রায় অর্ধেক ভোট কেন্দ্রগুলিতে আমাদের যে ব্যালট বক্স এবং যে ব্যালট পেপার সম্মিলিত যে গাড়ি বহনকারী যে গাড়ি পুলিশ সহকারে এবং ওই সংশ্লিষ্ট কর্মকর্তারা অলরেডি চলে গেছেন। নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ, তাইফুর রহমান তুহিন ও তারেক রহমান। প্রথমেই যাব শাহেদের কাছে। শাহেদ, ভোট গ্রহণের চিত্র কেমন দেখছেন আর ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন, সব মিলিয়ে জানাবেন বিস্তারিত। প্যানেলের যিনি কেন্দ্রটিতে ভোট দিতে এসেছেন, এই কেন্দ্রটি পরিদর্শনে এসেছেন উপ-উপাচার্য। এইমাত্র আমরা দেখতে পাচ্ছি তিনি এই কেন্দ্র পরিদর্শনে এসেছেন। আইন শৃঙ্খলা বাহিনী এসেছেন এবং এখনো চোখ পড়া, যদিও ভোটারদের অনেকে বলছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো ভোটারের উপস্থিতি বাড়বে। আমরা এখানে দেখছি যে ভোট কেন্দ্র যে শুনে এসছেন তারা ভেতরে যেহেতু সরাসরি সম্প্রচার দিচ্ছে, আমরা বাইরে থেকেই চেষ্টা করছি কথা বলার এবং এখানে আমরা দেখেছি সেটি গড়ে তুলেছেন এবং সেটি যাতে কোনো রকম বিশৃঙ্খলার ঘটনা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভোটার বলছেন আমরা চেষ্টা করব তার এখানে শাহেদ, আপনাকে ধন্যবাদ। এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হচ্ছে। সরাসরি চলে যাচ্ছি ঢাকা শিক্ষা বোর্ডের সংবাদ সম্মেলনে। চট্টগ্রাম বোর্ড 52.57, বরিশাল শিক্ষা বোর্ড 62.57, সিলেট বোর্ড 51.5, মাদ্রাসা শিক্ষা বোর্ড
57.83। পাশের হার গড় 57.12 এবং এই 9টি শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ পাশের হার 64.7 ঢাকা বোর্ডে, এই সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে, আর সর্বনিম্ন পাশের হার কুমিল্লা বোর্ড 48.8। এর মধ্যে আছে অন্যান্য বোর্ডের পার্সেন্টেজ এবং এই 9টি বোর্ডের পাশের হার 57.12। আগেই বলেছি আলিম অর্থাৎ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশের হার 75, কারিগরি 62.4। আমাদের সকল বোর্ড মিলে 11 বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 12,35,661 জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে 7,26,960 জন, অর্থাৎ 6,01,000 মতো বেশি। এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হচ্ছে। আমরা সরাসরি ছিলাম ঢাকা শিক্ষা বোর্ডের সংবাদ সম্মেলনে। দর্শক, একটু আগে আমরা জানছিলাম রাকসু নির্বাচনের ভোট গ্রহণের ব্যাপারে। এই ব্যাপারে আরো জানতে আমরা যুক্ত হব সহকর্মী তাইফুর রহমান তুহিন ও তারেক রহমানের সাথে। প্রথমেই যাব তুহিনের কাছে। তুহিন, আপনার কাছে জানতে চাইবো যে আপনিও ভোট গ্রহণের চিত্র কেমন দেখছেন ওখানে এবং কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে অনেক বছর পরে কিন্তু এই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 9টা থেকে কিন্তু কেন্দ্রগুলোতে আমরা দেখেছি যে সারিবদ্ধভাবে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এসছেন এবং তাদের যে মূল্যবান ভোট সেই ভোট কিন্তু প্রয়োগ করছেন। আমরা যদি একটু দেখাতে চাই, এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে এই কেন্দ্রতে কিছুক্ষণ আগেও কিন্তু দীর্ঘ সারি ছিল এবং শিক্ষার্থীরা কিন্তু তারা সারিবদ্ধভাবে ভিতরে শৃঙ্খল পরিবেশে কিন্তু তারা ভোট দিচ্ছেন। এভাবে কিন্তু প্রত্যেকটি কেন্দ্রে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি কিন্তু চোখে পড়ার মতো। তারা কিন্তু উৎসব মুখর একটি পরিবেশে তারা ভোট দিচ্ছেন। তবে এখন পর্যন্ত যেহেতু ভোট চলছে 1 ঘন্টা 10 মিনিট, সেক্ষেত্রে অনেকটা উৎসব মুখর পরিবেশ এখনো আমরা দেখেছি। তবে ছোটখাটো দু একটি অভিযোগ আমরা শুনেছি অনেক প্রার্থীর মুখে, তারা যেটি বলার চেষ্টা করেছেন। দু একটি অভিযোগ আমরা একজন প্রার্থীর সাথে একটু কথা বলতে চাই। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচন করছেন। একটু আপনার থেকে জানতে চাই যে ভোট তো প্রায় 1 ঘন্টা 10 মিনিট হলো, এখন পর্যন্ত কি দেখছেন, আসলে কোনো অভিযোগ আছে কিনা? অভিযোগ তো অবশ্যই আছে। আমরা যতদূর জানি যে 100 মিটারের ভিতর কোনো ধরনের প্রচারণা করা যাবে না। আপনি এখানে দেখেন ব্যাগের ভিতর চিরকুট নিয়ে এসেছে, তারা হাতের ভিতর চিরকুট ধরিয়ে দিচ্ছে। মেয়েদের হলে দেখলাম যে চিরকুট নিয়ে ঢোকা নিষেধ, কাগজে শুধু বা টিস্যুতে লেখা যাবে, তারা সেটা লিখে লিখে হাতে ধরিয়ে দিচ্ছে। তাহলে আমাদের প্রার্থী তার কি মানে? আমরা লাইনের কাছে গেলে বলা হচ্ছে যে আপু কাছে আসা যাবে না, লাইনে কথা বলা যাবে না, কিন্তু তাদের ক্ষেত্রে কি সবকিছু জায়েজ? তাহলে আমাদের স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থিতা করার কি মানে? বলে দিত শুধু একটা প্যানেলই থাকবে, আর কেউ নির্বাচন করবে না। আমি এটা উল্লেখ করব না, সবাই আপনারাও বুঝতে পারছেন, যেহেতু আপনারা এখানে নিজেরাই ঘুরছেন, নিজেরাই দেখতে পাচ্ছেন। আমি কারো নামে অভিযোগ দিচ্ছি না, কিন্তু এটা সত্যিই কষ্টের ব্যাপার। কিন্তু আমি দিন শেষে বলবো যে আমি যদি 10টা ভোটও পাই, আমি যদি 100 ভোটও পাই, সেটা আমার। আমি কারোর নামে ভোট পাচ্ছি না, আমি আমার নিজের ভোট পাচ্ছি। ভালোবাসা, ভালো লাগার জায়গা সবসময় আছে, কাজ আগেও করেছি, ভবিষ্যতেও করব। এই নির্বাচিত হওয়ার উপর আমার কাজ কখনোই ডিফাইন করা যাবে না, কারণ আগে আমি নির্বাচিত না থেকেই কাজ করেছি। এখন এগুলো খারাপ লাগে যে যোগ্য মানুষগুলো কিছু করতে পারছে না, আর প্যানেলের নামে বা একটা গোষ্ঠীর নামে তারা এসে চিরকুট দিয়ে দিয়ে ভোটগুলো নিয়ে নিচ্ছে। এটা কষ্টের জায়গা। ধন্যবাদ।
শুনছিলেন যে আসলে শিক্ষার্থীদেরকে বিভিন্ন প্যানেল থেকে প্রভাবিত করা হচ্ছে এমন অভিযোগ কিন্তু করছিলেন স্বতন্ত্র প্রার্থী। তবে যেটি আমরা দেখছি যে ভোট কেন্দ্রের যে বিষয়গুলো আসলে লক্ষণীয় সেটি হলো যে ঠিক ভোট কেন্দ্রের 100 মিটার মধ্যে যেহেতু কোনো ধরনের প্রচার প্রচারণার বিধিনিষেধ ছিল আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেটি কিন্তু আসলে বাস্তবায়ন হচ্ছে না। সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে আমরা তেমন কোনো উদ্যোগ দেখছি না যে আসলে তাদেরকে সরিয়ে দেওয়া অথবা এই বিষয়গুলো তাদের যে অবস্থান সেটি কিন্তু আমরা আসলে স্পষ্ট লক্ষ্য করছি না। তবে যেটি দেখছি যে আসলে ভোট কেন্দ্রের সামনে যেখানে সারিবদ্ধভাবে ভোটারদের ঢোকার কথা সেই জায়গাটি কিন্তু ফাঁকা রয়েছে। তবে ঠিক তার অপর পাশে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের যে জটলা সেটি আমরা কিন্তু দেখছি যে ভোট কেন্দ্রের বাইরে কিন্তু পর্যাপ্ত শিক্ষার্থী দাঁড়িয়ে আছে। এইভাবে কিন্তু প্রত্যেকটি কেন্দ্রের সামনেই কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদের ভোটারদের উপস্থিতি কম থাকলেও অন্যান্য শিক্ষার্থীদের কিন্তু উপস্থিতি আমরা কিন্তু বাহিরে আমরা লক্ষ্য করেছি। বিভিন্নভাবে তারা কিন্তু সংঘবদ্ধভাবে তারা কিন্তু দাঁড়িয়ে আছে, এরকম চিত্র আমরা দেখছি। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে আসলে পুরো ভোট কেন্দ্র অর্থাৎ আমি যে কেন্দ্রে রয়েছি ঠিক তার পাশে কিন্তু আরেকটি কেন্দ্র, সেখানেও আমরা দেখছি যে ভোটারদের উপস্থিতি তুলনামূলক অনেকটাই কম। তবে ভোটার ছাড়া যারা রয়েছেন কেউ হয়তো ভোট দিয়েছেন অথবা কেউ ভোটের অপেক্ষায় এরকম কিন্তু আসলে জটলা বেঁধে কিন্তু তারা দাঁড়িয়ে আছে। এই বিষয়গুলো কিন্তু একটু আগে অভিযোগ করেছেন এক স্বতন্ত্র প্যানেল থেকে স্বতন্ত্র নির্বাচন করা একজন প্রার্থী। তবে সার্বিক দিক থেকে যদি বলা যায় যে আসলে এখন পর্যন্ত এই 1 ঘন্টায় অনেকটা শান্তিপূর্ণভাবেই কিন্তু আসলে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ছোটখাটো দু একটি অভিযোগ ছাড়া। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। তবে আরো বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের সহকর্মী তারেক রহমান রয়েছেন একটি কেন্দ্রে, আমরা সরাসরি চলে যাব তার কাছে। তারেক। ধন্যবাদ তুহিন আপনাকে। আমি সকাল 9টা থেকে ইসমাইল হোসেনের সিরাজি যে ভোট কেন্দ্র আছে এই ভোট কেন্দ্রটিতে আছি। এখানে মূলত নারী ভোটারদের ভোট গ্রহণের একটি বুথ করা হয়েছে। এখানে 2টি লাইনে কিন্তু নারীরা ভোট দিচ্ছেন সুশৃঙ্খল ভাবে এবং ভোট দিয়ে তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন। আমরা নারী ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে ভোট নিয়ে তাদের কোনো শঙ্কার কথা নাই। তারা একসাথে 10 জন করে ভিতরে প্রবেশ করছেন এবং ভোট দিয়ে তারা বের হয়ে আসছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি, এখানকার যারা নির্বাচনের দায়িত্বে আছেন তারা কথা বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে তারা ব্যালটে ভোট দেওয়া সম্পন্ন করতে পারছেন এবং ভোট শেষে অমোচনীয় কালি প্রত্যেকটি ভোটারের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। তবে কয়েকজন ভোটার অভিযোগ করেছেন যে অমোচনীয় কালিগুলো দেওয়া হচ্ছে সেই কালিগুলা উঠে যাচ্ছে দ্রুত সময়ের ফলে জাল ভোট দেওয়ারও কিন্তু একটা শঙ্কা থেকে যায় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাকে যদি আমি একটু জানাতে চাই যে এই ইসমাইল হোসেনের সিরাজি যে একাডেমিক ভবনে যে ভোট কেন্দ্র আছে এখানে মোট ভোটার সংখ্যা রয়েছে 2100 অর্থাৎ 2100। এখানে 2টি ভোটে নারীদের ভোটার নেওয়া হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই এখানকার যারা তরুণ নারী ভোটার আছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনি একটু বলবেন আপনি কতক্ষণ আগে এসেছেন, ভোট দিতে দেরি হচ্ছে কিনা বা ভোট নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? 10 মিনিট আগে এসেছি, সিরিয়ালে আছি, আশা করি দ্রুত দিতে পারবো। আপনি কি পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন? কোনো থ্রেট আছে কিনা বা এখানে কোনো আচরণবিধি লঙ্ঘন আছে কিনা? না, কোনো থ্রেট নাই, কোনো আচরণবিধির লঙ্ঘন নাই। পছন্দের প্রার্থীকে গণতান্ত্রিক উপায়ে ভোট নির্বাচন করবো আমরা। ধন্যবাদ আপনাকে। যে আপনি শুনছিলেন যে এখানকার যারা ভোটার আছে তারা কিন্তু একেবারে সন্তুষ্টির প্রকাশ করছেন। তারা জানাচ্ছেন যে অন্যান্য যে ডাকসু হয়েছে চাকসু হয়েছে সে ওই এলাকার চাইতে কিন্তু এখানে সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। আপনাকে যদি আমি একটু বলে রাখি রাকসু ও সিলেট নির্বাচনে মোট এখানে ভোটার সংখ্যা রয়েছে 28,901 জন। এর মধ্যে নারী ভোটার 11,305 এবং পুরুষ ভোটার রয়েছে 17,596। মোট 17টি কেন্দ্রে এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখানকার নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন বা যারা দায়িত্বে আছেন তারা বলছেন যে সকাল 9টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকাল 4টা পর্যন্ত এবং মোট 17 ঘন্টার মধ্যে তারা ভোটের ফলাফল ঘোষণা করবে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনাকে যদি একটু আমি তথ্য দিতে চাই সেটা হচ্ছে দীর্ঘ 35 বছর পর এই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র কিন্তু দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছিলেন প্রার্থীরা। এক্ষেত্রে আপনারা দেখেছি এবার রাকসুতে ছাত্র দল ও ছাত্র শিবির সমর্থিত মোট 11টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনের 23টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন 247 জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে
18, জিএস পদে 13 জন, এছাড়া কিন্তু অন্যান্য পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আমরা সব মিলিয়ে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের সঙ্গে কথা বলেছি, নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত সুশৃঙ্খল রয়েছে এবং সুন্দর পরিবেশ রয়েছে বলে আমাদেরকে জানিয়েছিলেন। তো মনে হয়েছিল আমার কাছে রাষ্ট্র নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাষ্ট্র নির্বাচনে ভোট গ্রহণের ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তাইফুর রহমান তুহিন ও তারেক রহমান। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষে রাতভর গণনার পর ভোর ৫টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ইব্রাহিম রনি এবং জিএস পদে জয় পেয়েছেন একই প্যানেলের সাইদ বিন হাবিব। এজিএস পদে বিজয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের আয়ুবুর রহমান তৌফিক। মোট ২৬টি পদের ২৪টিতেই জয়লাভ করেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত ভিপি ও জিএস শিক্ষার্থীদের পাশে থেকে তাদের অধিকার ও কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে আনন্দে মেতেছেন শিক্ষার্থীরা। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুক্তা মাহমুদ। মুক্তা, আপনার কাছে জানতে চাইবো যে ফলাফল নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা? সত্যি কথা যদি বলি সেটা হচ্ছে যে মাত্র কিছুক্ষণ আগেই ফলাফল ঘোষণা করা হয়েছে এবং ফলাফল ঘোষণায় যে হারটা দেখা গেছে 58.83%। এই ফলাফলের হার শুনেই কিন্তু এখানে যারা ফলাফলের জন্য অপেক্ষা করছে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু কিছুটা হলেও উদ্বেগ কাজ করছে। শিক্ষার্থীরা বলছেন যে তাদের হয়তো প্রত্যাশা মতো ফলাফল তারা আশা করছেন, কিন্তু এখন পর্যন্ত যেহেতু ফলাফল তারা বিভিন্ন মাধ্যমে জানবার চেষ্টা করছে, অনেকে SMS এর মাধ্যমে জানবার চেষ্টা করেছেন, কেউ কেউ ইতিমধ্যে জেনেছেন, কিন্তু তেমন উচ্ছ্বাস এখনো দেখা যায়নি। আবার অনেকেই যেহেতু এখন পর্যন্ত ফলাফল স্কুলের বোর্ডে টাঙানো হয়নি, যে কারণে শিক্ষার্থীরাও কিন্তু এখানে উপস্থিত কম এখন পর্যন্ত। হয়তো 11টার দিক থেকে আরো সংখ্যাটা আরো বাড়তে পারে যখন ফলাফলটা তারা প্রকাশ করে যাবে। তবে শিক্ষকেরা যেটা বলছেন যে এই ফলাফলে তারা সন্তুষ্ট এবং শিক্ষার্থীদের পড়াশোনার সামনের দিকে আরো ভালো করে পড়াশোনার যে উৎসাহ, সেই উৎসাহ কিন্তু তারা শিক্ষকরা বলেছেন। কারণ আমরা কয়েকজন শিক্ষার্থী এবং শিক্ষকের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে পাশের হার সেটা কম, কিন্তু মেয়েদের পাশের হার কিন্তু বেশ ছেলেদের পাশের হারের তুলনায় বেশি। সেক্ষেত্রে এখানে এই বিষয়টাতে কিন্তু শিক্ষকরা বলছেন যে ছেলেদেরকেও মেয়েদের মতো ছেলেদেরকেও পড়াশোনায় এগিয়ে আসতে হবে এবং পড়াশোনায় মনোযোগী হতে হবে। তো সব মিলে যেটা বলছিলাম যে এখন পর্যন্ত শিক্ষার্থীরা যেহেতু তাদের শিক্ষা প্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়নি তেমন একটা, 1-2 করে আসছে, বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীরাও আসবে তাদের ফলাফল জানতে এবং ফলাফল টানিয়ে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে টানিয়ে দেওয়া হবে এবং শিক্ষার্থীরা তারা বিভিন্ন মাধ্যমে এখন ফলাফল জানতে পারবেন। একটা হচ্ছে শিক্ষা বোর্ডে তাদের রেজাল্ট তাদের ওয়েবসাইটে দেওয়া হবে, একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের জানিয়ে দেওয়া হবে এবং একই সাথে তারা SMS এর মাধ্যমেও কিন্তু এই এইচএসসি পরীক্ষার ফলাফল জানতে পারবে। তো ইশরাত, এই ছিল এখনকার অবস্থা। ইশরাত। মুক্তা, আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, আপনার কাছে জানতে চাইবো যে ফলাফল প্রকাশে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন এবং কি বলছে তারা? ইশরাত, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি বিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এখানে, এবং এখানে যেহেতু ইতিমধ্যে আপনি হয়তো জানেন যে আজকে কিন্তু এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু ফল প্রকাশ করা হয়েছে এবং এর পরপরই কিন্তু আমি যে প্রতিষ্ঠানটিতে রয়েছি এখানে কিন্তু আসলে এখানে একটু বোর্ডের মধ্যে কিন্তু এইচএসসি পরীক্ষার ফলাফল কিন্তু এখানে টাঙানো হয়েছে এবং আজকে আমি যেখানে আছি এখানে কিন্তু আজকে আমি এসে যতটুকু দেখলাম যে এখানে
কিনা আসলে এখন পর্যন্ত তেমনভাবে শিক্ষার্থীদের ভিড় নেই বা যারা পরীক্ষার্থী ছিলেন তারা এখানে এখন পর্যন্ত নেই। তবে বেলা বাড়ার সাথে সাথে আশা করা হচ্ছে যে তারা আসবেন, যেহেতু এবার শুধু এবার না আসলে এখন যেহেতু আমরা যখন এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তারা যেহেতু নানাভাবে ফলাফল জানতে পারেন, যেমন ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারেন, SMS এর মাধ্যমে তারা জানতে পারেন, সেক্ষেত্রে আসলে এত সকাল সকাল আসলে কলেজটিতে এখন পর্যন্ত বা এই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো উৎসুক বা পরীক্ষার্থীদের আশানুরূপ আসলে উপস্থিতি আমরা দেখতে পাইনি। তবে বেলা বাড়ার সাথে সাথে আশা করা হচ্ছে যে তারা এখানে আসবে। বিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এবার কিন্তু পাশের হার যদি আমি বলি, এই স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পাশের হার 57.56% এবং এর পাশাপাশি একটু জানিয়ে রাখি যে এবার যেহেতু আসলে 12.5 লাখ শিক্ষার্থী আসলে পরীক্ষা দিয়েছেন এবং আজকে যেহেতু ফলাফল প্রকাশ করা হয়েছে, এখন পর্যন্ত কিন্তু এই নিয়ে আসলে যে উৎসুক একটা পরিবেশ, উৎসবমুখর যে পরিবেশ তৈরি হওয়ার কথা, যেহেতু কিছুক্ষণ আগেই আসলে সেই ফলাফলটা দেওয়া হয়েছে বা ঘোষণা করা হয়েছে একযোগে পুরো দেশে, সেক্ষেত্রে হয়তো এখন পর্যন্ত তেমনভাবে আসলে পরীক্ষার্থীরা এখানে আসেননি। তবে বেলা বাড়ার সাথে সাথে তারা হয়তো এখানে আসবেন। তবে একটু জানিয়ে রাখি যে আজকে এই পরীক্ষার ফলাফল কিন্তু তারা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান হতে যেমন দেখতে পারবেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে পরীক্ষার্থীরা না থাকলেও কিন্তু কিছুটা জুনিয়র যারা রয়েছেন তারা কিন্তু এখানে আছেন এবং তারা কিন্তু আসলে এই এইচএসসি ফলাফল তারা নিজেরা এখন দেখছেন এবং তাদের বড় যারা রয়েছেন তারা কখন আসবেন সেই জিনিসটা কিন্তু তারা অপেক্ষা করছেন। একটি উৎসবমুখর পরিবেশের কিন্তু যদি আমি বলি যে আয়োজন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই করা হয়েছে এবং আজকে কিন্তু সকাল 10টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠানে এবং SMS এর মাধ্যমে কিন্তু আজকে ফলাফল প্রকাশ করা হয়েছে, যার মাধ্যমে আসলে পরীক্ষার্থী যারা আছেন তারা কিন্তু তাদের আসলে ফলাফলটি দেখতে পারবেন। এবং যদি আজকে আমি আপনাদের পুরোপুরি ফলাফলের কথা যদি বলি, সেটি হচ্ছে এবার কিন্তু পাশের হার 58.83% এবং আজকে যদি আমি বলি যে এইখানে কিন্তু এই প্রতিষ্ঠানটিতে যেহেতু আমি বললাম যে 57.56% আসলে এখানে পাশের হার রয়েছে, অর্থাৎ কিছুটা আসলে উৎসবের সাথে অনেক পরীক্ষার্থীদের আসলে আনন্দের সাথে কিছু কিছু পরীক্ষার্থীর মন খারাপের ব্যাপারটিও কিন্তু আজকের এই দিনটিতে থাকবে। তবে সবকিছু পেরিয়ে আসলে একটু উৎসবমুখর পরিবেশ এবং ফলাফল যেহেতু ঘোষণা হয়েছে, একটি আশানুরূপ আসলে উৎসবের আসলে আয়োজন কিন্তু আমরা এই প্রতিষ্ঠানে দেখতে পাচ্ছি। তো এখন পর্যন্ত এখানে তেমনভাবে কোনো পরীক্ষার্থী যারা ছিলেন তারা আসেনি, তবে বেলা বাড়ার সাথে সাথে তারা আসবে এমনটাই আসলে প্রতিষ্ঠানও আশা করছে এবং আশানুরূপ ফলাফল যেন শিক্ষার্থীরা পায় সেটিরই আসলে এখানে অপেক্ষায় রয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। ইশরাত, ধন্যবাদ আপনাকে। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে, আনন্দে মেতেছেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। দেশের রাজনীতিতে স্বৈরাচারের পথ বন্ধ করতে সামনে এসেছে জুলাই সনদ, যা বাস্তবায়নে জনগণের সম্মতি নিতে গণভোটের বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। দেশের ইতিহাসে এর আগেও গণভোটের আয়োজন করা হয়। রাষ্ট্রীয় আইনের নতুন নিয়মের জন্য চতুর্থবারের মতো জনগণের সম্মতি নিতে আয়োজন হতে যাচ্ছে গণভোটের। রিপোর্ট ফখরুল বাবুর। জুলাই সনদ বাস্তবায়নের উপায় খুঁজে পেতে গত 11 সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছিল ঐক্যমত্য কমিশন। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা ও তাদের সম্মতির জন্য গণভোটের বিষয়ে সব দল একমত হয়েছে। গণভোটের বিষয়ে একমত হলেও শেষ পর্যন্ত কতটা জনমতের প্রতিফলন ঘটবে তা নিয়েও নানা প্রশ্ন ও আলোচনা আছে। এর জন্য দেশের প্রথম দুটি গণভোটে সামরিক শাসকদের বৈধতা দেওয়ার উদাহরণকে সামনে রেখেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যে তিনটি গণভোট হয়েছে তার প্রথম দুটিকে বলা হয় প্রশাসনিক গণভোট আর তৃতীয়টি সাংবিধানিক গণভোট। বিশ্বের অনেক দেশই কোনো সুনির্দিষ্ট বিষয়ে জনগণের মতামত নিয়ে গণভোট হয়েছে। এবার জুলাই সনদ বাস্তবায়ন জনগণ চায় কিনা তা যাচাইয়ের জন্য রাজনৈতিক দলগুলো গণভোট চাইছে। দেশের প্রথম গণভোট হয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে 1977 সালে। দ্বিতীয় গণভোট হয় রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে 1985 সালে। সবশেষ গণভোট 1991 সালের 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল।
1977 সালে জিয়াউর রহমানের পক্ষে হাতে ভোট পড়েছিল 98.80%। এর আগে ওই বছরের এপ্রিলে প্রধান সামরিক আইন প্রশাসন থেকে রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি। আর 1985 সালে দ্বিতীয় প্রশাসনিক গণভোটে হুসেন মোহাম্মদ এরশাদের পক্ষে হা ভোট পড়েছিল 94.14%। ওই নির্বাচনের বিষয় ছিল এরশাদের নীতি ও কর্মসূচির প্রতি আস্থা এবং নির্বাচন হওয়া পর্যন্ত তার রাষ্ট্রপতি পদে থাকার জনগণের সম্মতি আছে কিনা। তবে 1991 সালের তৃতীয় গণভোট, যেটি সাংবিধানিক গণভোট হিসেবে পরিচিত, গণভোটটি হয়েছিল দ্বাদশ সংশোধনী বিল, যার ভিত্তিতে দেশে রাষ্ট্রপতি থেকে সংসদীয় ব্যবস্থায় ফিরেছে, তাতে রাষ্ট্রপতির সম্মতি দেয়া উচিত কিনা তা নিয়ে। এই নির্বাচনেও 84% বেশি হা ভোট পড়েছে। যদিও আওয়ামী লীগ আমলে 2011 সালে সংবিধান থেকে গণভোটের বিধান বাতিল করে দেয়া হয়েছিল। আবার আওয়ামী লীগ সরকারের পতনের পর পঞ্চদশ সংশোধনী মামলায় আদালত আবার গণভোটের বিধান ফিরিয়ে আনার সিদ্ধান্ত দিয়েছে। তবে এবারেও যারা গণভোট চাইছে তারা সবাই জুলাই সনদের পক্ষের শক্তি। আবার সরকারও চাইছে জুলাই সনদ বাস্তবায়ন হোক। ফলে গণভোট যখনই হোক তা কেমন হয় সেদিকে দৃষ্টি থাকবে বলছেন বিশ্লেষকরা। গণভোট সবার ঊর্ধ্বে। গণভোট পার্লামেন্টে অ্যাপ্রুভাল দিবে, রং কনসেপ্ট নো রাইট, টাচ করারই রাইট নেই। পিছে যে 3টা গণভোট হয়েছে বাংলাদেশের ইতিহাসে, কেউ টাচ করতে পারছেন? হ্যাঁ না, থাকবো কি থাকবো না, প্রেসিডেন্সিয়াল পদ্ধতিকে প্রধান, এটা কোন সংবিধানে ছিল? দ্যাট ইজ গণভোট। জনগণের ভোট ম্যান্ডেট সবার ঊর্ধ্বে। এবারের গণভোট সরকার বৈধতা দেয়া বা সরকার গঠনের জন্য হবে না, এটি জুলাই সনদ বাস্তবায়নে পরবর্তী সরকারকে বাধ্য করার জন্য। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নিয়ে এবার ময়মনসিংহ ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও শাকিল মাহমুদ। প্রথমেই যাব ময়মনসিংহে ইলিয়াসের কাছে, এবং ইলিয়াস, আপনার কাছে জানতে চাইব যে কেমন ফলাফল করেছেন শিক্ষার্থীরা, জানাবেন। সারা দেশের নেই ময়মনসিংহের শিক্ষা বোর্ডের ফলাফল ঘোষণা করা হয়েছে। এইচএসসি ও সমমানের, অর্থাৎ কিছুক্ষণ আগেই শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি ফলাফল ঘোষণা করেন। অর্থাৎ গত বছরের তুলনায় এবছর ফলাফল কিছুটা খারাপ হয়েছে, সেই খারাপ হওয়ার কারণও কিন্তু তিনি ব্যক্ত করেছেন। অর্থাৎ এবছর কিন্তু 51.54% ফলাফল অর্থাৎ শিক্ষার্থীরা পাশ করেছেন। জিপিএ 5 পেয়েছেন 2668 জন শিক্ষার্থী। অর্থাৎ আমরা দেখেছি গত বছরের তুলনায় এবছর কিন্তু বেশ ফলাফল কিছুটা খারাপ হয়েছে। আমরা যদি জানতে চাই, একটু যুক্ত হতে চাই, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, জানতে চাই গত বছরের তুলনায় এবছর ফলাফল খারাপ হওয়ার কারণ কি? ধন্যবাদ। গত বছর সকল বিষয় পরীক্ষা হয়নি, 7 বিষয় পরীক্ষা হচ্ছে, বাকি 5টি ম্যাপিং এর মাধ্যমে রেজাল্ট দেওয়া হয়েছিল। ফলে গত বছর 5,000 একটু বেশি। পাশাপাশি এই বছর আমরা নকল মুক্ত পরিবেশে আমরা পরীক্ষা অনুষ্ঠানের যথাযথ চেষ্টা করেছি, ফলে পরীক্ষার্থীর ক্ষেত্রে যথাযথ পরীক্ষা অনুষ্ঠান করা সম্ভব হয়েছে, এবং এই জন্য কিছুটা ফলাফল গতবার চেয়ে খারাপ হয়েছে। এ থেকে ভালো করার উপায় কি? যে এ থেকে ভালো করার জন্য আমরা বোর্ডের পক্ষ থেকে যা যা করা দরকার আইন মোতাবেক সবকিছু আমরা করব। পাশাপাশি অন্যান্য যারা সংস্থা আছে, যেমন শিক্ষা অধিদপ্তর, অন্যান্য যারা আছে তাদেরকেও আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, যাতে শিক্ষার্থীর মান উন্নয়ন ঘটে। তিনি বলছিলেন যে গত বছর সকল বিষয়ে পরীক্ষা না হয়, কিন্তু গত বছরের তুলনায় এবছর ফলাফল অনেকটাই খারাপ হয়েছে, সেই বিষয়টি বলছিলেন। এবং এ থেকে উত্তরণের উপায়ও বলেছেন, অর্থাৎ শিক্ষার্থীদের সঠিকভাবে পড়াশোনার পাশাপাশি শ্রেণীকক্ষে যেন নিয়মিত উপস্থিত থাকে, সেই বিষয়গুলো কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে আমরা দেখেছি এবছর 15টি প্রতিষ্ঠানে কিন্তু কোনো শিক্ষার্থী পাস করেনি, অর্থাৎ সবাই ফেল করেছে। এই বিষয়গুলো নিয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন সেই বিষয়টি বলছিলেন, এবং যারা একেবারে অকৃতকার্য হয়েছে তাদের বিরুদ্ধে, যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে সর্বশেষ। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব বরিশাল, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী শাকিল।
দেখুন, কিছুক্ষণ আগেই বরিশাল শিক্ষা বোর্ডে কিন্তু এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং এবছর এইচএসসি পরীক্ষায় 62.57% শিক্ষার্থীরা পাশ করেছে, যা গত বছরের চেয়ে অনেকটাই কম। এছাড়া এবার জিপিএ পেয়েছে 1674 জন শিক্ষার্থী এবং এবছর পরীক্ষা কিন্তু দিয়েছিল 61,481 জন পরীক্ষার্থী এবং পাশ করেছে 37,066 জন। আমরা একটু এ বিষয়ে কথা বলতে চাই বরিশাল শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান আছে তার সাথে। স্যার, গত বছরের চেয়ে এবছর পাশের হার এত কম কেন? আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন গতবার কিন্তু বিশেষ 7টা পরীক্ষা হওয়ার পর শিক্ষার্থীরা আন্দোলন করছে যা পরীক্ষা দিবে না, যার জন্য 7টা পরীক্ষা হয়েছে। ওই 7টা পরীক্ষায় আমরা নাম্বার কাউন্ট করছি এবং বাকি 6টা পেপার ছিল ওইটা এসএসসি থেকে আনা হয়েছে, ম্যাপিং হয়েছে। তাই ম্যাপিং হওয়ার কারণে অলরেডি এখানে এসএসসি তে ছেলেমেয়েরা একটু ভালো করে, তার জন্য ম্যাপিং হওয়ার কারণে গতবার রেজাল্ট একটু ভালো হয়েছিল। তার তুলনায় এবার একটু কম হয়েছে। এবার কম হওয়ার কারণ যে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর জানতে চেয়েছে যে বাংলাদেশের শিক্ষার প্রকৃত মান কোন অবস্থায় আছে। সেজন্য আমাদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছে যে অবাধ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে হবে। আমরা সেই সরকারের নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন করছি প্রশাসনের সহায়তায়। এবং আমাদের দ্বিতীয় নির্দেশনা ছিল যে যখন আপনারা উত্তরপত্র মূল্যায়ন করবেন, পরীক্ষকদের বলে দিবেন যে যতটুকু নাম্বার পায় সঠিক মূল্যায়ন করতে হবে, যেন বেশিও না দেয় কমও না দেয়। আমরা সেই প্রক্রিয়া গ্রহণ করছি। এই গ্রহণ করার ফলে আমাদের রেজাল্ট গতবারের চেয়ে একটু কম হইলেও আমরা সন্তুষ্ট। অন্যান্য পরীক্ষা আমরা কথা বলছিলাম বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে, তিনি যেটা জানিয়েছে যে গতবারের চেয়ে আসলে পাশের হার বা জিপিএ সংখ্যা কম হওয়ার পরও কিন্তু তারা বর্তমানে সন্তুষ্ট আছে, কারণ এবার পরীক্ষার্থীরা অনেক কঠোর অবস্থানে ছিল শিক্ষা বোর্ড এবং এবার সুস্থ পরিবেশে পরীক্ষা হয়েছে বলেও কিন্তু তিনি দাবি করেছেন। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে সবশেষ। আপনাদেরকে ধন্যবাদ। এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ এবং শাকিল মাহমুদ। মূল বেতনের 20% বাড়ি ভাড়া, উৎসব ভাতা 75% আর চাকরি জাতীয়করণের দাবিতে টানা 5ম দিনের মতো আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আজ বেলা 12টার মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দিয়ে মার্চ টু যমুনা কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষকরা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন মাকদুরা মিতি। মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা 75% উন্নীত করার দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সরকারের পক্ষ থেকে সাড়া না পেয়ে শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করেন তারা। বুধবার বেলা 1টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা করে শাহবাগে পৌঁছায় শিক্ষক কর্মচারীরা। শাহবাগ থানার সামনে তাদের আটকে দেয় পুলিশ। পরে ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন যাত্রী ও যানবাহন চালকরা। সব রাস্তা বন্ধ, ওইখান দিয়ে এলিফ্যান্ট রোড বন্ধ, তারপরে মোহাম্মদপুরের রাস্তা বন্ধ, এলিফ্যান্ট রোডের রাস্তা বন্ধ, সব বন্ধ। আমার এই বিড়ালটা অসুস্থ হয়ে গেছে। আমি ঘুরে আইছি বস, আমি দুনিয়াটা ঘুরে আইছি। শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েও ভোগান্তির কথা চিন্তা করে সড়ক ছেড়ে দেয় আন্দোলনকারীরা। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা। আমাদের বিলম্বে আমাদের প্রজ্ঞাপন জারি করতে হবে, আর তা না হলে আমাদের এই রাস্তা আমাদের সকল শিক্ষককে মেরে ফেলে আমরা মরতে প্রস্তুত। সেই সঙ্গে বৃহস্পতিবার বেলা 12টার মধ্যে দাবি মেনে নেয়ার আলটিমেটাম দেন শিক্ষক কর্মচারীরা। না মানলে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দেন তারা। সরকারকে আলটিমেটাম দিয়েছি, দুপুর 12টার মধ্যে আমাদের প্রজ্ঞাপন দিয়ে দেয়া হোক। যদি প্রজ্ঞাপন দিয়ে দেয়া হয় তাহলে
হলে ভালো, আমরা ক্লাসরুমে ফিরে যাব। আর যদি 12টার মধ্যে প্রজ্ঞাপন না হয় তাহলে আমরা লং মার্চ টু শাহবাগ যাব এবং আমাদের পরিকল্পনায় আছে আমরা যমুনায়ও যাব। আমাদের এই দাবিগুলি সরকার বাহাদুর মেনে না নেন তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যে আমরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করার জন্য এক দফায় এক দাবিতে আমরা পরবর্তী দাবি নিয়ে আমরা কাজ করব। 3 দফা দাবিতে রোববার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন শিক্ষক কর্মচারীরা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। দর্শক, খবর শেষ করার আগে আরও একবার জেনে নিব রাকসু নির্বাচনের ভোট গ্রহণের খবর। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ ও তাইফুর রহমান তুহিন। প্রথমেই যাব শাহেদের কাছে। শাহেদ, ভোট গ্রহণের অনেক সময় পেরিয়েছে, ভোটার উপস্থিতি কেমন দেখছেন, কোনো অভিযোগ পাচ্ছেন কিনা জানাবেন। ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যিনি ভিপি মুস্তাকির রহমান জাহিদ, তিনি এই কেন্দ্রটিতে ভোট দিয়েছেন। এরপরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে প্রশাসনের যারা দায়িত্ব পালন করছেন ভোট গ্রহণে, তারা যেন কোনো দলের হয়ে পক্ষপাতিত্বমূলক আচরণ না করেন এবং সার্বিক যে পরিস্থিতি ভোটের তাতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। তারপরে তিনি যেটি বলেছেন যে ভোটের সময় আর একটু গেলে তারা বুঝতে পারবেন যে তারপরে তারা মূল প্রতিক্রিয়া জানাবেন আজকের এই ভোট নিয়ে। এখনো তেমন প্রতিক্রিয়া আসেনি, তবে আমরা দেখছি যে লাইনে যারা আছেন তাদেরকে তল্লাশি করেই ভোট কেন্দ্রে প্রবেশ করার। ধন্যবাদ শাহেদ আপনাকে। দর্শক, আপনারা যেটি দেখছিলেন যে আসলে এই রাকসু নির্বাচন সকাল 9টা থেকে যখন শুরু হয়েছে, তারপরে আমরা দেখেছি যে নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে যে একটি উৎসবমুখর পরিবেশ সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে এখন পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, 1.5-2 ঘন্টা ভোট চলছে। তবে এর মধ্যে আমরা কিছু ছোটখাটো কিছু অভিযোগের কথা আমরা শুনতে পেয়েছি। কিছুক্ষণ আগেই কিন্তু এই কেন্দ্রে ভোট দিয়ে বের হয়ে ছাত্রদল সমর্থিত যে প্যানেলের ভিপি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু কথা বলেছেন। তিনি যেটি আমাদেরকে বলার চেষ্টা করেছেন যে এখন পর্যন্ত যে ভোটের পরিবেশ নিয়ে তিনি কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন। তবে ভোটের পরে, অর্থাৎ একজন ভোটার ভোট দেওয়ার পরে তার আঙুলের ভিতরে যে অমোচনীয় কালি লেপন করা হয়েছিল সেটি বলছেন যে সেটির স্থায়িত্ব কম থাকায় জাল ভোট অথবা একাধিক ভোট দেওয়ার যে প্রবণতা এমন কিছু হতে পারে, এমন কিন্তু তিনি আশঙ্কা করছেন। তিনি বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি বলছিলেন যে এই কালিটি অমোচনীয় কালি বিদেশ থেকে আনবেন এবং যেটি স্থায়ী হবে সেই অভিযোগ কিন্তু তারা করছেন এবং যে কারণে